হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স এর আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো যারা এর আগের ক্লাসগুলো দেখোনি দেখে নেবে। আমরা ঠিক তারপর থেকে শুরু করছি আমাদের আজকের ক্লাসের প্রশ্ন উত্তর। তো আজকে দেখো নাম্বার 6 কি বলা হয়েছে। একটি 150 মিটার দীর্ঘ ট্রেন একজন দাঁড়িয়ে থাকা মানুষকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ কত? তো দেখো এখানে ট্রেন কাকে অতিক্রম করছে? একজন মানুষকে অতিক্রম করছে। তো এই জায়গাটা খেয়াল রাখবে। ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে, কোনো খুঁটিকে অতিক্রম করে, কোনো পোলকে অতিক্রম করে, আসলে কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ওকে? তাহলে এই জায়গায় ট্রেন আসলে যে অতিক্রম করলো সেটা কিন্তু 150 মিটারই অতিক্রম করলো। এবার এখানে চাওয়া হয়েছে ট্রেনের গতিবেগ। তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল টু কি? না ডিসট্যান্স বাই হচ্ছে টাইম। তাহলে এখানে দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে 150 মিটার। আচ্ছা, সময়টা হচ্ছে কত? না 5 সেকেন্ড। কিন্তু ঘটনা হচ্ছে এটা মিটার, এটা সেকেন্ড। মানে মিটার পার সেকেন্ডে আসে। কিন্তু উত্তরে রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারে আনার জন্য কি করতে হবে? না 18/5 দিয়ে গুণ করতে হবে। তাই তো? তাহলে এবার দেখো এই ৫ ৫ ২৫, ২৫ দিয়ে কাটলে কত হয়? ৬ হয়। ৬ ২৫ এ ১৫০। তাহলে দেখো এবার ৬ ১৮ কত হয়? ৫ ১৮ ৯০, ১০৮। তাহলে আমরা এখান থেকে এই যে ১০৮ কোথায় আছে? অপশন এ তে। খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল। তো যাই হোক সমস্ত প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন আমরা এক, এক করে সলভ করছি। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। আচ্ছা, পরের কোয়েশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন ৪, ৬, ৮ এবং ৯ দ্বারা ভাগ করা হয় তখন প্রতিবার 0 অবশিষ্ট থাকে। এবং যখন ১৩ দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে ৭ অবশিষ্ট থাকে। তাহলে এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে যদি আমরা সেই সংখ্যাটিকে ৪, ৬ এবং ৮ ও ৯ দ্বারা ভাগ করি তাহলে সেখানে কোনো রকম কোনো অবশিষ্ট থাকবে না অর্থাৎ 0 অবশিষ্ট থাকে। আর যদি আমরা সংখ্যাটাকে ১৩ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে ৭ অবশিষ্ট থাকবে। তো আমরা প্রথম যে কন্ডিশন অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে কমপ্লিটলি। আমরা অপশন টেস্ট করব, আমরা বিভাজ্যতার নিয়ম এখানে এপ্লাই করব। তাহলে এখানে আমি যতটা ফাস্ট দেখো এই যে আমাকে পরপর করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যতটা ফাস্ট তুমি যেই অপশন দিয়ে হোক, যেই সংখ্যা দিয়ে হোক, যদি অপশন এলিমিনেট করে দিতে পারো তাহলে তুমি ফার্স্ট উত্তর বলতে পারবে। তো আমি এখানে ৮ দিয়ে একটু চেক করব। দেখো ৮ দিয়ে আমরা জানি কখনোই এই ৮৫ কে ভাগ করা যাবে না। ৮ দিয়ে কখনোই এই ৩৬ কে ভাগ করা যাবে না। তাহলে এই দুটো কিন্তু কখনোই আমার উত্তর হতে পারে না। কারণ এই প্রথম শর্ত অনুযায়ী এইটা ঠিকঠাক হচ্ছে না আরকি। বা সত্য পূরণ করছে না। এবার এই দুটোর ক্ষেত্রে কেন করলাম না? কারণ এই দুটোকে ৭২ দিয়ে ভাগ যায়, ৭২ এর ডাবল ১৪৪ তার মানে এটা ভাগ যাবে। বাকি সবকটা সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে এবার আমি এই দ্বিতীয় কন্ডিশনটা এপ্লাই করব। কি না যখন ১৩ দিয়ে ভাগ করা হয় তখন কত অবশিষ্ট থাকবে? ৭ অবশিষ্ট থাকবে। এবার আমার কাজ হচ্ছে এই সংখ্যাটিকে আমি ১৩ দিয়ে ভাগ করব এবং এই সংখ্যাটিকেও ১৩ দিয়ে ভাগ করব। আমরা দেখব কোথায় ১৩ দিয়ে ভাগ করার পর আমাদের ৭ অবশিষ্ট থাকে। তো এই জায়গায় দুটো কেস আমরা বলে থাকি। ৭ অবশিষ্ট তুমি এক কাজ করো, এর থেকে ৭ মাইনাস করে দাও। মাইনাস করে দিয়েও দেখো ১৩ দিয়ে ভাগ যায় কিনা। বা তুমি এখান থেকে ৭ মাইনাস করে দাও, দিয়ে তুমি চেক করে দেখো যে ১৩ দিয়ে ভাগ যায় কিনা। আমরা যদি এই জায়গাটা একটু ভাগ করার চেষ্টা করি যে ৭ অবশিষ্ট থাকে কিনা আমরা দেখব বা ৭ মাইনাস করার পর তোমার আ ভাগ যায় কিনা। তাহলে এখানে তুমি সেটা করো। দেখো আমি একটু ডিটেইলস টাও বুঝিয়ে দেই। ৭২ এর থেকে তুমি ৭ বাদ দাও। তাহলে ৭ আছে ১২ র সমান ৫ হাতে আছে ১, ১ কত ৬৫। দেখো ইস ডিভিজিবল বাই ১৩ কারণ আমরা বলেছিলাম যদি ১৩ দিয়ে ভাগ করা হয় কত ৭ অবশিষ্ট থাকবে। তাহলে আমি ৭ মাইনাস করে দিলাম। কেন? তাহলে আর কোন রকম অবশিষ্ট থাকছে না। অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আমি এখানে করে দেখালাম। তার মানে কি ৭২ উত্তর হবে। আর এটা তো আর হবে না। কারণ তুমি একে তুমি ভাগ করো না ১৩ দিয়ে কখনোই ৭ অবশিষ্ট থাকছে না। তাহলে অবশিষ্ট যখন ৭ থাকে না কি করে হবে? বা তুমি ১৪৪ এর থেকে মাইনাস করো। তো আমি আর এখানে করলাম না। আমার যেহেতু উত্তর চলে এসছে। মেইন টার্গেট হচ্ছে অপশন এলিমিনেট করো। ডিভিজিবিলিটি রুল এপ্লাই করে। আর সেই সাথে আরেকটা বিষয় বলে দেই। এই যে এখানে আমরা যে মেথডটা এপ্লাই করলাম, তোমরা দেখবে বইতে নরমালি কি থাকে? লসাগু করে তারপরে চেক করা হয়, তাই না? অর্থাৎ এই যে মেথডে আমি তোমাদেরকে অঙ্কগুলো দেখাচ্ছি, ঠিক এই ওয়েতে এইরকম প্রসেস, এইরকম টেকনিক দিয়েই আ আ খুব শীঘ্রই একটি ম্যাথমেটিক্স এর বুক আসতে চলেছে। তো প্রত্যেককে বলব যারা তোমরা ম্যাথমেটিক্সটাকে উইদিন শর্ট টাইমের মধ্যে করতে চাও এবং ভালোভাবে কিছু শিখতে চাও সূত্র বাদ দিয়ে যেমনটা এখানে দেখানো হচ্ছে, তাহলে প্রত্যেককে বলব সেই বইটিকে সংগ্রহ করে নেওয়ার জন্য। কোন রকম আমরা সূত্র এপ্লাই করব না। ঠিক যেইভাবে আমরা ক্লাসে করছি ঠিক এইরকম ভাবেই পাবে। আচ্ছা।
একজন বই বিক্রেতা দুটি বই প্রতিটি ৳১৭৮ বিক্রি করেছেন। প্রত্যেকটা বই এত টাকায় বিক্রি করেছেন। আ একটাতে তিনি কি করলেন ১৪% লাভ করেছে, আর অন্যটাতে তার ১৪% ক্ষতি হয়েছে। পুরো লেনদেনে তার কত লাভ বা ক্ষতি হয়েছে? তো দেখো এই জায়গাটায় দুটো বই এত টাকায় বিক্রি করেছেন, এত টাকায়, তাই তো? প্রতিটা বই। এবার একটাতে লাভ হয়েছে, একটাতে লস হয়েছে। কখনোই আমরা বইয়ের কেনা দাম এবং বিক্রয় মূল্য ইন্ডিভিজুয়ালি বের করব না। আ কারণ একটা কন্ডিশন মনে রাখবে, কোন একটা দ্রব্য ধরো ১ম এ এখানে দেখো কি বলা হয়েছে যে, একটাতে যত পার্সেন্ট লাভ হয়, অপরটিতে যদি ঠিক তত পার্সেন্ট ক্ষতি হয়, যত এবং তত, যত পার্সেন্ট লাভ তত পার্সেন্ট যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে তোমরা একটা সূত্র এপ্লাই করতেই পারো চাইলে। যে সেটা হচ্ছে কি x স্কয়ার বাই 100, ক্ষতির হার হবে কি x স্কয়ার বাই 100। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে ক্ষতির হার, কেমন? ক্ষতির হার বা ক্ষতির পার্সেন্টেজ কত? x বলতে এখানে 14%, তাহলে 14 এর স্কয়ার করলে কত হবে? তুমি বললে স্যার 196 হবে, বাই তুমি 100 করে দাও। 1.96% ক্ষতি। কোথায় আছে? এই যে 1.96% ক্ষতি। কিন্তু এই কোয়েশ্চেনটাকে করতে গেলে যদি তুমি লং প্রসেস এ করো, তাহলে কি হতো সেটা একটু জাস্ট আমি বলে রাখি। তাতে কি হয় ভাই, একটু সময় বেশি লাগবে। তো আমরা কি বলেছিলাম, কিছু জিনিস যে আমরা আ প্রত্যেকটা কোয়েশ্চেন যদি এখন মনে করি যে না আমি কিছু মনে রাখবো না, সূত্র দিয়ে করব না, তাহলে যেমন আমাদের টাইমটা বেশি লাগবে। আবার কিছু ক্ষেত্রে যদি আমরা কিছু জিনিস মনে রাখি তাহলে টাইমটা কম লাগবে। নরমালি আমরা কি করতাম? একজন বিক্রেতা ২ টি বই প্রতিটি এত টাকায় বিক্রি করেছেন। তাহলে এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে আমরা কি করব যে টোটাল বিক্রয় মূল্য কত বের করব। ১৭৮, এই যে দেখো আমি অন্যভাবে দেখাচ্ছি ইন্টু ২, তাহলে কত হবে? ৮ দুগুণে ১৬ র ৬, হাতে আছে ১, ১৭ দুগুণে ৩৪ আর একে হচ্ছে ৩৫, এত টাকা। আচ্ছা এবার আমি কেনা দাম বের করব। তবেই তো আমার লাভ হয়েছে না লস হয়েছে আমি বের করব। কিন্তু কেনা দাম কি করে বের করবে? CP1, কারণ দুটোর আলাদা ভাবে রয়েছে। ১ম টা যখন বিক্রি করলাম এত টাকায় বিক্রি হয়েছে, কেমন? কিন্তু ১ম টাতে আমি ১৪% লাভ করেছি। তাহলে যখন লাভ লস তুমি বের করবে, ক্রয় মূল্য যখন বের করি আমরা এইভাবে করব। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে SP2 কত? ১৭৮, আমি ১৪% ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে কত হবে? ১৪ ৮৬, তাই তো? 86, 86। এবার দেখো এই দুটোকে তোমার কাজ করতে হবে। এখানে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এই বের করে টোটাল তোমাকে যোগ করতে হবে। কারণ এই যে মোট সিপি, তাহলে টোটাল সিপি পেয়ে যাচ্ছ, দুটোকে যোগ করবে। টোটাল এসপি পেয়ে যাচ্ছ। এবার তুমি এখানে মাইনাস করো। করে দেখো কতটা লাভ হয়েছে। তারপরে তুমি বের করতে হবে শতকরা যে ৳১০০ রেসপেক্ট এ কত লাভ হচ্ছে। তো এই প্রসেসটা একটু বড়। আমরা এইভাবে করব না। হয়তো দেখবে বইতে এইভাবে রয়েছে। কারণ বই কিন্তু এটা ভাবে না যে এই স্টুডেন্টটা এটা দেখেই তো শেখে, এরা পরীক্ষায় কিভাবে করবে। তাহলে পরীক্ষায় তুমি এইভাবে যাবে, চেষ্টা করবে, টাইম মতো পারবে না। তো আমি কি করলাম? এইভাবে আমি অঙ্কটাকে করব না। যেটা আমি এর আগের ক্ষেত্রে বললাম। আমরা শুধুমাত্র সেই প্রসেসটাকে বলে দিলাম। ঠিক আছে? বা সেটাকে আমরা এপ্লাই করব। ওই যে বললাম কোথায় কোন প্রসেস এপ্লাই করব সেটাও জানা ভীষণভাবে জরুরি। আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। তোমার মিশ্রণ বা অ্যালিগেশন থেকে কি বলা হয়েছে? একজন মুদি দোকানদার 0 পয়েন্ট আ এক আ সরি ৳2.0 কেজি দরে এবং ৳2.88 কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের দাম প্রতি কেজি ৳2.52 হবে? তাহলে দেখো এখানে দুটো ভ্যারাইটি। একটা ভ্যারাইটি হচ্ছে কম টাকা দামের সস্তা, আরেকটা হচ্ছে বেশি টাকা বা দামি। তো একটা ভ্যারাইটি হচ্ছে যার দাম ৳২.৪ 2.04, আরেকটা ভ্যারাইটি হচ্ছে ৳২.৮৮ অর্থাৎ 2.88। এটাকে আমি মেশাবো, মিশিয়ে সেটাকে বিক্রি করতে চাইছি ৳২.৫২ দরে। তাহলে এখানে আমাদের কি অনুপাতে মেশাতে হবে? তো এখানে অ্যালিগেশনটা করবে। দেখো এখানে ২ ঘর আগে দশমিক, এখানে ২ ঘর, এখানে ২ ঘর। তুমি দশমিকটাকে ভুলে যেতে পারো প্রত্যেকটা জায়গা থেকে, কোন সমস্যা নেই। যদি দশমিক ১ ঘর আগে পড়ে থাকতো তাহলে হয়তো আমরা এভাবে করতে পারতাম না। সো এখানে দশমিক বাদ দিয়ে তুমি এবার কাজ করো। তাহলে এটা মাইনাস করলে কত হবে? এটা মাইনাস করলে হবে ৬ 36 ৩৬। আচ্ছা এটা মাইনাস করলে কত হবে? ৪ ৪৮। আচ্ছা যদি আমরা ১২ দিয়ে কাটি তাহলে কত হবে? ৩ × ১২ = ৩৬ আর হচ্ছে ৪ × ১২ = ৪৮। তাহলে যে অনুপাত সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম না ৩:৪। এই যে অপশন ডি তে রয়েছে ৩:৪। ওকে, চলো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন ট্রিকস পাওয়ার জন্য, শেখার জন্য। ওকে? দেখো পরের যে কোয়েশ্চেন রয়েছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত না ৮৬৪ বর্গমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রাকার। এর একটি বাহু ২৪ মিটার। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? এবার এখানে একটা কথা আছে।
একটা বাহু বলেছে। এখানে কিন্তু না দৈর্ঘ্য না প্রস্থ এটা বলা হয়নি। তাহলে এবার আমরা নরমালি জানি যে দৈর্ঘ্যটা সবসময় একটু বড় হয় আর প্রস্থটা হয়তো একটু তুলনামূলকভাবে কম হয়। এটা নরমালি আমরা জানি। তো এই জায়গাতে এবার এটা কেন বললাম? যেহেতু একটা একটা বাহু বলে দিয়েছে। এবার এই বাহুটা কোন বাহু এটা বলেনি। তো এখানে হয়তো আমাদের কিছু একটা ধরে নিতে হতে পারে শেষে আমরা দেখব। তো যাই হোক যেহেতু তোমরা জানো যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে। তাহলে আমি একটাকে ধরো দুটো বাহু। এখানে আমি দুটো বাহু ধরবো, দৈর্ঘ্য একটা প্রস্থ একটা দুটো বাহু। তাহলে এখানে একটা বাহু জানি, আরেকটা আর দুটোর গুণফল জানি। তাহলে আমি অপর বাহু ইকুয়াল টু ডাইরেক্ট কিন্তু এটা করতে পারি। যে অপর বাহু ইকুয়াল টু ডাইরেক্ট আমি ২৪ দিয়ে তাইলে ভাগ করে দেব। তাহলে এটা হচ্ছে অপর। একটা তো আমি জানি ২৪ আরেকটা হচ্ছে কত? তোমার বের করব। আচ্ছা, কত হবে ২৪? ৩ ২৪ এ ৭২ তাহলে ৩ ২৪ দিয়ে কাটলে ৩ ২৪ এ ৭২ তাহলে থাকলো কত? ৪ ৪ ১৪৪ ৬ ২৪ এ ১৪৪ তাহলে দেখো আমরা অপর বাহু পেয়ে গেছি। তাহলে এবার তোমাকে রেশিও বের করতে হবে। তাহলে আমি যদি এইভাবে লিখি যে একটি বাহু দেখো একটি বাহু তো আমাদের ২৪ আর অপর বাহু দেখো এই যে অপর বাহু আমি অপর ধরে লিখলাম। দৈর্ঘ্য প্রস্থটা পরে বোঝাচ্ছি। অপরটা যদি ৩৬ হয় তাহলে এখানে ১২ দিয়ে কাটলে ২, ১২ দিয়ে কাটলে হচ্ছে ৩। তাহলে এই জায়গা থেকে দেখো দাঁড়িয়ে তোমার এই যে ২ আর ৩ কিন্তু অপশনে রয়েছে। তাহলে এই জায়গায় ওরা দৈর্ঘ্য এবং প্রস্থ চেয়েছে। তাহলে তুমি এবার বলো দৈর্ঘ্য আমরা যেটা একটু আগে বললাম বড় হয়। তাহলে আ এখানে দৈর্ঘ্য কি করে 2 হয়? দৈর্ঘ্যটা তো বড় হওয়া উচিত হিসেব মতো। তো যাই হোক এখানে সেটা ব্যাপার নয়। আর যেইভাবে রয়েছে আমরা একটাকে ২ ধরলাম কারণ যদি আমরা এটাকে বড় ধরি, যদি তুমি এটাকে মনে করো যে এটা দৈর্ঘ্য আর যেহেতু বড় হয় আর এটাকে আমরা যদি প্রস্থ ধরি তাহলে অনুপাতটা হয়ে যেত ৩:২ কিন্তু অপশনে সেরকমটা নেই। তো অপশনে যেভাবে রয়েছে আমরা ঠিক সেভাবে করলাম। কারণ এটা একটা প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন। তো এখানে আমি আর মাতাব্বরি একদমই করলাম না। ঠিক যেরকম রয়েছে। সো এখান থেকে তোমরা ২:৩ করলেই কিন্তু সঠিক। যদি এখানে মেনশন করে দিত যে একটি বাহু না বলে যে হ্যাঁ, দৈর্ঘ্য বা প্রস্থ তাহলে কিন্তু আমাদের উত্তরটা অন্য হয়ে যেতে পারত। আচ্ছা পরের কোয়েশ্চেন। আচ্ছা যাই হোক আমরা এই কোয়েশ্চেনটাকে নেক্সট ক্লাসে করব। এটা এইচডব্লিউ হিসেবে রইলো। তোমরা প্রত্যেকে করবে। কোন রকম কোন সূত্র এপ্লাই করবে না। সূত্র বাদে করা যায় কিনা সেটাই আমি দেখতে চাই। তো আজকের মতো এই অবধি। পরের পার্টে আমরা বাকি আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি। যারা চ্যানেলে নতুন আছো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।